সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ কয়েকজন গ্রেফতার, তোলা হবে আদালতে। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বলেছেন মির্জা ফখরুল। স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্যের তাগিদ আসম রবের। 15 বছরে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তদের বিষয়ে কমিটি গঠন, 13 দিনে 3 বার প্রমোশন সরকারের আন্তরিকতা, বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালন, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় র্যালি, দোয়া, আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এদিকে এর আগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকেও গ্রেফতার করে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। জানান, তাদের দুইজনকেই সোমবার আদালতে নেওয়া হতে পারে। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়া থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সীমান্ত এলাকা থেকে গেল রাতে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ হেফাজতে রয়েছেন 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে যান তারা। ধোবাউড়া থানার ওসি চান মিয়া জানান, যেসব থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে তারা তথ্য জানিয়ে তাদের নিতে পারবে। ময়মনসিংহে তাদের নামে কোনো মামলা নেই। এর আগে গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য হলে জনগণ তা মেনে নেবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে সরকার নিরপেক্ষতা হারাবে। সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনার সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আন্দোলনে নিহত ও আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। দেশ গঠনের জন্য ছাত্র জনতা যে সুযোগ তৈরি করে দিয়েছেন তা নস্যাৎ করতে অনেকে বিভ্রান্তিমূলক কথা বলছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করা যায়। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? আমাকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করলে নতুন সংবিধান আনতে হবে? সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস। দ্রুত সময়ের মধ্যে জনগণের সরকার যেন আসতে পারে সে দাবি জানান বিএনপির মহাসচিব। সরকারে যারা আছেন তাদের মধ্য থেকে দল গঠনের কথা ও মেয়াদ নিয়ে কথা বললে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু
সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি কি করতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলোর উপর থেকে পেলো কিভাবে পেলো, কিন্তু জনগণ এটার কোনো মেনে দেবে না। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম রব বলেন, দেশের মালিক জনগণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রশাসনে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় খতিয়ে দেখতে সাবেক অর্থ সচিব জাকির হোসেন খানকে প্রধান করে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইন, স্বরাষ্ট্র মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিনিধি থাকবে। কমিটি 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, তারপর তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। 2500-এর বেশি আবেদন জমা পড়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। 13 দিনে 3বার পদোন্নতি সরকার আন্তরিক হয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দীর্ঘ 16 বছরে বঞ্চিত, ইনক্লুডিং মি, এই এদের নিয়ে কোন পিরিয়ড 2009 সাল থেকে 4 আগস্ট 2024, এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষক শিক্ষার্থীরা। অবরোধের কারণে রংপুর, ঢাকা, কুড়িগ্রাম, দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত সৎ যোগ্য ভিসি নিয়োগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ভিসি নিয়োগের 48 ঘন্টার আলটিমেটাম অনুযায়ী সোমবার সকালে নগরীর মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আবু সাইদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগবান হয়ে ওঠে। সেই আবু সাইদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় 1 মাস থেকে ভিসি শূন্য। ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় 40 জন পদত্যাগ করেন। এস আলমের মালিকানাধীন 4টি সহ 5টি ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও ফল মিলছে না। অনিরাপদ জেনেও অবৈধভাবে লাভবান হওয়া বা লুটেরাদের প্রভাবে বেসরকারি ব্যাংকে বিপুল টাকা রাখা অন্যায় জানিয়ে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটে ধ্বংস বা ধ্বংসের কিনারে চলে যায় কয়েকটি ব্যাংক। ব্যাংক ব্যবস্থায় অস্থিরতার মধ্যে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে রাখা টাকা তোলার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় চট্টগ্রাম বন্দরের তহবিল প্রায় 926 কোটি টাকা। অনিরাপদ জেনেও বেসরকারি ব্যাংকে টাকা রাখা অন্যায় উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি টাকাগুলো সরকারি ব্যাংকে রাখার পরামর্শ নাগরিক সমাজের। প্রাইভেট যে ব্যাংকিং সেক্টর, তার উপর মানুষের বিশ্বাস নাই। আমাদের সরকারি যে রাষ্ট্রায়ত্ত আগে ব্যাংকগুলো ছিল, সে সোনালী ব্যাংক সহ জনতা ব্যাংক, সেই জায়গাটায় টাকাটা রাখা উচিত, টাকার নিরাপত্তার স্বার্থে, এবং জনগণের অর্থ যেন 9-6 তছরূপ না হয়, সেই জন্য করা উচিত।
এই বিপুল টাকা শিগগির না পেলে ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে, জানালেন বন্দর সচিব। এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন, স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কেও বিষয়টা জানিয়ে রেখেছি এবং এই ফান্ডগুলো দ্রুত ফেরত পাওয়ার ব্যাপারে আমরা গভর্নর মহোদয়ের সহায়তা কামনা করেছি। বাস্তবতা উপলব্ধি করছেন বন্দর ব্যবহারকারীরাও। চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও তো এগুলোকে কাজে লাগাতে হবে। তো অতএব প্রয়োজন মতো যদি তখন সে অর্থ না পায় তাহলে তো সেই প্রজেক্টগুলো কিন্তু ডিলে হবে কিংবা প্রজেক্টগুলো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা ছাড়া উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা দেখেছেন অনেক সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকেই যে রেমিটেন্স সংগ্রহ, সেই রেমিটেন্স সংগ্রহ কিন্তু অন্য ব্যাংকের চেয়ে বেশি। তার মানে মানুষের একটা আস্থা এখানে আছে। মূলত জাহাজ নোঙর, পণ্য ওঠানামা, ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ, যা ব্যয় হয় বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, যন্ত্রপাতি, জনবল ও পরিচালনায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মিথ্যা বিতাড়িত করে সত্যের মশাল জ্বালাতে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিন 12 রবিউল আউয়ালেই তিরোধান করেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই মহামানব। সকাল থেকেই র্যালি সহ নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন পালন করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে আলোচনা সভায় বক্তারা বলেন, 1400 বছর আগেই বৈষম্যহীন সমাজ গড়তে কোরআনী ফর্মুলা দিয়ে গেছেন সাইয়েদুল আম্বিয়া। তার আদর্শ বাস্তবায়নেই সমাজ আলোকিত হবে বলেও মনে করেন ইসলামী চিন্তাবিদরা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। দিকবিদিক তখন ঘোর অন্ধকারের অমানিসা, মানুষে মানুষে হানাহানি আর বৈষম্যে ভরপুর একটি সমাজ। বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের মক্কার কথা। মূর্খতার সেই যুগকে ইসলামের ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। জাহেলি সেই সমাজেই আলোকবর্তিকা হয়ে রব্বুল আলামিন পাঠালেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিনটি ছিল 12 রবিউল আউয়াল, 570 খ্রিস্টাব্দ। তিনি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত করলেন মুক্তির সন্ধানে ত্রাহি ত্রাহি করা সেই সমাজের মানুষকে। বিশ্বনবীর আগমন ও অবাধ দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভার। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ বলেন, 1400 বছর আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন একটি সমাজ গড়ে গিয়েছিলেন। আজকে এই বৈষম্য চলছে সমাজে, বৈষম্য চলছে প্রতিটা জায়গায়, সেটা আমরা দেখতে চাই না, ঠিক কিনা? এই বৈষম্যহীন পৃথিবী, বৈষম্য বিরুদ্ধে উনি লড়াই করে গেছেন, সেটা আমরা প্রতিটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই। পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি বের করে সংগঠনটি। এ সময় মুসল্লিরা বলেন, আজও রাসূলের আদর্শ অনুসরণ করলে সমাজ হবে আলোকিত। রাসূলের গোলামি করতে আমরা আইছি, ঈদে মিলাদুন্নবী পালন করতে। আমরা যদি রাসূলের পাকের আদর্শ আমাদের ভিতর লালন করতে পারি, আমাদের দেশটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। সবাইকে বলবো সবাই নবী আদর্শে ফিরে এসে দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। এদিকে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আঞ্জুমানে আসাদিয়া নড়িয়া সেহাবিয়া। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে সংগঠনটি। পরে একটি জশ্নে জুলুসের শোভাযাত্রা বের হয়ে মিরপুর 10 বিজয় সরণি, পল্টন, কাকরাইল হয়ে আবার মিরপুরে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জশ্নে জুলুস, র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামের 16 শহরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে বিপুল লোকের অংশগ্রহণে জশ্নে জুলুস বের হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুসকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক মোড়ে সুসজ্জিত তোরণ করা হয়। নারায়ণগঞ্জে জশ্নে জুলুসে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুয়াজ্জেদি আল আবেদি।
শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। সিলেটে জশ্নে জুলুস করেছে গাউসিয়া কমিটি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার প্রাঙ্গণে দোয়ার মাধ্যমে শুরু হয় জশ্নে জুলুস। শোভাযাত্রা, হামনাদ, গজল ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে রংপুরে। নগরীতে বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রা করেছে। ফেনীতে ঈদে মিলাদুন্নবী পালনে বর্ণাঢ্য র্যালি বের করে বারাহি গুনি দরগা শরীফ, চেরাগি চিশতি মঞ্জিল। শোভাযাত্রার নেতৃত্ব দেয় দরবার শরীফ। খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জশ্নে জুলুসের র্যালি বের করা হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজও দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে সারা দেশেই বৃষ্টি কমে যাবে। তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। 22 সেপ্টেম্বরের পর সারা দেশে আবারও ভারী বৃষ্টি হতে পারে। আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সংখ্যা কম, তবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে সারাদিনে থেমে থেমে বৃষ্টি হতে পারে। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মানিকগঞ্জে 189 মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে 138 মিলিমিটার। গভীর নিম্নচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাত হতে পারে, তবে এই যে স্থল গভীর নিম্নচাপ যেটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে, এর প্রভাবে বিশেষ করে আমাদের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সকল সমুদ্র বন্দরসমূহকে এখনও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাবসা ইউনিয়নের বিনেপোতা, রাজনগর, শিবনগর, 11 আনি ও তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা, রথখোলা, কাপাসডাঙ্গা ও হরিণখোলার নিম্নাঞ্চল। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি, তলিয়ে গেছে আমনের ক্ষেত। চুয়াডাঙ্গায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বইছে দমকা বাতাস। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। বৃষ্টিতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে নড়াইল পৌরসভা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে গোটা পৌরবাসী। শহরে কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি বলে অভিযোগ ভুক্তভোগীদের। বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছে নোয়াখালীর বন্যা দুর্গতরা। টানা বৃষ্টিতে ইউরোপের দেশ জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বন্যার কারণে রোমানিয়ায় এরই মধ্যে 5 জন ও পোল্যান্ডে 1 জনের মৃত্যু হয়েছে। অস্ট্রিয়ায় উদ্ধার কাজ চালানোর সময় প্রাণ হারিয়ে এক ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। ভূমধ্যসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া ও অস্ট্রিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন নদীতে বাড়ছে পানির স্তর। জার্মানির ড্রেসডেনে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শহরটিতে 2 স্তরের বন্যা সতর্কতা ঘোষণা করা হয়েছে। অস্ট্রিয়ায় দানিউব নদীর পানি স্থানীয় গ্রামগুলোতে ঢুকে পড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দক্ষিণ পশ্চিম পোল্যান্ডে বন্যার পানি উপচে পড়ে একটি বাঁধ ভেঙে গেছে। পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে বাতিল করা হয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল। বন্যা মোকাবিলায় মধ্য ইউরোপের দেশগুলোর সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। উদ্ধার কাজে নিয়োজিত আছে ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। হেলিকপ্টারের মাধ্যমে আটকা পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টাও চলছে। আবারও হত্যা চেষ্টার শিকার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় গোলাগুলির পর এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। গুলিবর্ষণের সময় নিজের মালিকানাধীন মাঠে গলফ খেলছিলেন ট্রাম্প। তার প্রচার শিবির জানিয়েছে বর্তমানে নিরাপদে আছেন তিনি। এই ঘটনায় অস্ত্রসহ এক সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সে গলফ মাঠের কাছে ঝোপে লুকিয়েছিল। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপ লক্ষ্য করে গুলি করলে সন্দেহভাজন হামলাকারী
অস্ত্র ফেলে গাড়িতে পালানোর চেষ্টা চালায়। পরে ওই গাড়ি ও লাইসেন্স নাম্বারের ছবি দেখে তাকে আটক করা হয়। সন্দেহভাজনের কাছে AK-47 শ্রেণীভুক্ত অস্ত্র ছিল। গুলিবর্ষণের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আবারও কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলো তা খতিয়ে দেখছে FBI। হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, কোনো কিছুই তাকে দমাতে পারবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ কয়েকজন গ্রেফতার, তোলা হবে আদালতে। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বলেছেন মির্জা ফখরুল। স্বাধীনতা সুরক্ষায় জাতীয় ঐক্যের তাগিদ আসম রবের। 15 বছরে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তদের বিষয়ে কমিটি গঠন, 13 দিনে 3 বার প্রমোশন সরকারের আন্তরিকতা, বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালন, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় র্যালি, দোয়া, আলোচনা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।